সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। গত রবিবার হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় পুড়েছে শুদ্ধ সঙ্গীত চর্চা কেন্দ্র সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন। নষ্ট হয়েছে প্রতিষ্ঠানটিতে থাকা দুর্লভ নথিপত্র সহ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজড়িত সব বাদ্যযন্ত্র। এর আগেও 2016 সালে প্রতিষ্ঠানটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আবার কিছুদিন আগে কুষ্টিয়াতে ভেঙে ফেলা হয়েছিল জাতির জনকের ভাস্কর্য। ইসলাম রক্ষার অজুহাতে মৌলবাদী তথা সাম্প্রদায়িক শক্তিসমূহ বারবার টার্গেট করে থাকে সংস্কৃতিকে। কিন্তু কেন? আর এসব থেকে পরিত্রাণের উপায়টাই বা কী হবে? এসব নিয়ে আলোচনা হবে আজকের মানচিত্রে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেন এবং কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরোয়ার মোর্শেদ রতন। মানচিত্রে আজকের আলোচনার বিষয় সংস্কৃতিতে হামলা কেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুতে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেন, আপনার কাছে সাংস্কৃতিক যে আন্দোলনটি চলছে সারা দেশে অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গে করে নিয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় সেটি কতটুকু আছে এবং এই হামলাটিকে ঘিরে আপনার মন্তব্য কী? ধন্যবাদ। সারা বাংলাদেশে যে সাংস্কৃতিক আন্দোলন চলছে অসাম্প্রদায়িক চেতনা, আপনি জানেন আমি একটা আবৃত্তি স্কুল বা আবৃত্তি সংগঠন চালাই। আমরা যারা আবৃত্তি করি, আমরা যারা কবিতা পড়ি, আমরা বিশ্বাস করি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই সূত্রেই ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু সাংস্কৃতিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী। এখানে অনেকগুলো আবৃত্তি সংগঠন, সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান, চারুকলা প্রতিষ্ঠান রয়েছে এবং শিল্প সংস্কৃতি বেশ ভালো গতিতেই কিন্তু কর্মকাণ্ড চলছে। সাংস্কৃতিক সংগঠনগুলো অত্যন্ত গতিশীল। কিন্তু সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর যে তাণ্ডব চলেছে, তাতে এই জনপদের সংস্কৃতি কর্মীরা অত্যন্ত আতঙ্কিত এবং বিক্ষুব্ধ অবস্থায় আছে। কারণ আমরা দেখেছি যে এর আগেও এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। আপনি বলছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি ধন্য দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের কথা। এর বাইরেও কিন্তু আমাদের বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে এবার। আপনি জানেন যে আমরা সংস্কৃতি কর্মীরা যেই প্রাঙ্গণটিকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি পরিচালিত করি, তার নাম হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর। আপনি জানেন যে ওই দিন সকালে কিন্তু ভাষা চত্বরেও তাণ্ডব চলেছে এবং সরকারের চলমান উন্নয়ন মেলা সকল প্যান্ডেল স্টল কিন্তু পুড়িয়ে দিয়ে ভেঙে চুরে এবং ইলেকট্রিক ফ্যানগুলো কিন্তু লুট করে নিয়ে গেছে তাণ্ডবকারীরা। এবং এর পাশে যে সাংস্কৃতিক সংগঠনগুলির কার্যালয় রয়েছে, বিশেষ করে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ, শিশু নাট্যম সাহিত্য একাডেমি, তিতাস ললিত কলা একাডেমি এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, সবগুলির কিন্তু দরজা পুড়েছে অনেকাংশে
শেকড় এবং ধোঁয়ায় আচ্ছন্ন ছিল পুরো এলাকা। এবং আপনি জানেন যে জেলা শিল্পকলা একাডেমিও কিন্তু আক্রান্ত হয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে জেলা শিল্পকলা একাডেমির যে বাথরুমও কিন্তু তাণ্ডবের শিকার হয়েছে। এবং আপনি জানেন যে ইলেকট্রিক যে বৈদ্যুতিক মিটার আমরা যাকে বলি সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং টাইলস গুলি ভাষা মঞ্চের টাইলস গুলি তুলে ফেলা হয়েছে শাবল দিয়ে। এবং ভাষা মঞ্চের যে স্মারক যেগুলি আমরা উন্মোচন করবার জন্য স্মারক রাখি ফলক রাখি সেগুলিও ভাঙচুর করা হয়েছে। এবং আপনি জানেন যে সংস্কৃতি চর্চার আরেকটি বড় জায়গা হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার, সেটি কিন্তু 26শে মার্চে আক্রান্ত হয়েছে এবং সেখানে জাতির পিতার মোরাল কিন্তু তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এ জনপদের সবচেয়ে যে বড় মিলনায়তন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, আপনি কিন্তু এই মিলনায়তনটি আজকে দেখলে বিশ্বাস করতে পারবেন না যে 50 বছর বা 100 বছর আগের কোন ধ্বংসস্তূপ কিনা, বা হিরোশিমা নাগাসাকিতে যে তাণ্ডব চলেছিল ওই তাণ্ডবের কোন স্মারক বহন করছে কিনা এই পৌর মিলনায়তনটি। জি ধন্যবাদ। এই যে সাংস্কৃতিক জায়গাগুলোতে বারবারই হামলা, সেই বিষয়ে জানতে চাইবো কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরোয়ার মোর্শেদ রতন, আপনার কাছে জানতে চাইবো সংস্কৃতির সাথে আসলে ধর্মের সংঘাতটি কোথায়, কেন বারবার এই ধরনের হামলার শিকার হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন? হ্যাঁ, আপনি যদি প্রশ্নটি আরেকবার করেন। জি, আমি আপনার কাছে জানতে চাইছিলাম সংস্কৃতির সাথে ধর্মের সংঘাতটি কোথায়, কেন বারবার সাংস্কৃতিক যে অঙ্গন সেখানে হামলা হচ্ছে? কিছুদিন আগে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যেও কুষ্টিয়াতে যে ঘটনাটি ঘটেছে ভেঙে ফেলা হয়েছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন, আসলে সংস্কৃতির ভেতর দিয়ে বা সংস্কৃতির যে সমস্ত মাধ্যমগুলো সাংস্কৃতিক কর্মীরা ব্যবহার করে, সেই সংস্কৃতির মাধ্যমগুলোর ভেতর দিয়ে সাংস্কৃতিক কর্মীরা তাদের সৃজনশীলতা, তাদের মননশীলতা এবং তাদের মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার প্রকাশ ঘটায়। এবং আমরা স্বাধীন মত প্রকাশের একটা ব্যাপার এখানে থাকে। আমরা ট্র্যাডিশনাল ভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের 52 সালে ভাষার উপরে আন্দোলন আঘাত এসেছে। 60-এর দশকে রবীন্দ্রনাথ নিষিদ্ধ হয়েছে, পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছে। তো আসলে কোন শক্তি বা সরকার যদি অগণতান্ত্রিক হয়, কোন শক্তি বা সরকার যদি বা কোন সংগঠন বা দল বা একটা গোষ্ঠীর মানুষ যদি সাম্প্রদায়িক হয়, মৌলবাদী হয়, অগণতান্ত্রিক মানসিকতার ধারক হয়, তাহলে তাদের যে প্রকাশ, সেই প্রকাশটা এভাবেই ঘটে। আমরা দেখেছি যে বারবার মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষের উপরে হামলা, মুক্ত বুদ্ধির চর্চার উপরে হামলা, শিল্প সংস্কৃতির যেহেতু মুক্ত বুদ্ধি চর্চার একটি বড় ক্ষেত্র এবং জায়গা, সে কারণে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বারবার আঘাত এবং হামলা আসে অগণতান্ত্রিক শক্তির কাছ থেকে, মৌলবাদী শক্তির কাছ থেকে, সাম্প্রদায়িক শক্তির কাছ থেকে। এবং এটি একটি প্রবণতা এবং তারা ধরেই নেয় যে ধর্মের সঙ্গে সংস্কৃতি চর্চার একটা সংঘাত রয়ে গেছে। যেহেতু সংস্কৃতি চর্চার মাধ্যমগুলোর ভেতর দিয়ে শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা মুক্ত চিন্তা প্রকাশ ঘটিয়ে থাকে এবং সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে তারা একটা বড় ভূমিকা রাখে। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা যে দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি সংস্কৃতিতে হামলা কেন এই প্রসঙ্গে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেন এবং কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরোয়ার মোর্শেদ রতন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে চাই। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেন, আপনার কাছে জানতে চাইব, এই যে হামলাটি হয়েছে, যেই সঙ্গীত চর্চা যেটি হতো সেই সঙ্গীতায়নে, ছাড়াও পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়েই যেই সাংস্কৃতিক চর্চা হতো, তাতে কি কোনো বাধাগ্রস্ত হলো এবং পরবর্তীতে কি এই চর্চা আপনারা চালিয়ে যেতে পারবেন বলে মনে করছেন? একটি বিষয় আপনি জানেন যে আমরা যারা সংস্কৃতি চর্চা করি, যারা সংস্কৃতির পথে হাঁটবার জন্য মাঠে এসছি, তারা কিন্তু ভীত হয়ে ঘরে ফিরবার মানুষ কেউ না। এই যে সাময়িক একটি বাধাগ্রস্ত হয়েছি, যেমন আজকে শুক্রবার আবৃত্তির বড়দের ক্লাস হবার কথা,
অনেকগুলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হয়তো বড়দের ডেকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হবার কথা, সেগুলি হচ্ছে না বা হয়নি। সাময়িক কিছুদিন আমরা হয়তো এই কর্মকাণ্ড পরিচালনায় একটু বাধাপ্রাপ্ত হব। আমরা আশা করছি যে আবারও আমরা ঘুরে দাঁড়াবো, কারণ আমরা তো স্বপ্ন দেখি, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশটিকে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশে রূপান্তর করতে পারবো। আমরা তো শোষণমুক্ত, ধর্মনিরপেক্ষ, মুক্তিযুদ্ধের চেতনার একটি বাংলাদেশ দেখতে চাই। সেই কারণে আমরা তো যত হামলাই হোক, যত বাধাই আসুক, আমরা কিন্তু পিছনে থাকবার মানুষ নই। কারণ ভাষা আন্দোলনও আমরা পিছিয়ে থাকিনি, আমরা অর্জন করেছি। আমরা কিন্তু রবীন্দ্রনাথকে নিষিদ্ধের পর হোক, কিন্তু রবীন্দ্রসঙ্গীত প্রেমীরা, সংস্কৃতি কর্মীরা এগিয়ে গেছে এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে। আপনি জানেন যে ৭৫-এ জাতির পিতাকে হত্যার পরও কিন্তু সংস্কৃতি কর্মীরা, কবিরা প্রতিবাদে মাঠে সোচ্চার ছিল। আজকে তাণ্ডবের প্রতিবাদে সংস্কৃতি কর্মীরা কিন্তু সোচ্চার আছে এবং আমরা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবো। জি, ধন্যবাদ। আমরা কুষ্টিয়ায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরওয়ার মুর্শেদ রতন। আপনার কাছে জানতে যাব, যেটি বলছিলেন যে যারা ধর্মপন্থী তারা সংস্কৃতিকে সংঘাত বলে মনে করে, মুক্ত মনে তারা এক ধরনের বাধা দেন। কেন দেন? আসলে কোনো ধর্মই কি এই অস্থিরতা, এই অশান্তির কথা কি বলে? আসলে আমার মনে হচ্ছে যে আসলে এই যে হেফাজত বলেন বা মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তি যারা ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে, তারা কিন্তু মাদ্রাসার একেবারে বলা যায় যে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করেছে এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যবহার করেছে এবং তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, একটি জায়গা থেকে নিশ্চয়ই উস্কানি দেওয়া হয়েছে। এবং এই ধর্মপ্রাণ মানুষ ডক্টর সরওয়ার মুর্শেদ রতন, আপনাকে ধন্যবাদ। যদিও যোগাযোগটিতে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। এবং মোহাম্মদ মনির হোসেন, আপনাকেও ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনের সময় দেবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।